নমস্কার ভাই বোনেরা, সবাই ভালো আছো তো? সামনেই পুজো, কি মজা না? আচ্ছা, তোমাদের সবার জামা কেনা হয়ে গেছে? বাহ, বেশ। আচ্ছা, এই জামা কিনতে কি লাগে বলো তো? তাছাড়া এই যে বাড়িতে মা রান্না বান্না করতে শাকসবজি, তারপর চাল ডাল, তারপরে তোমার মশলাপাতি এইসব কেনেন, কি দিয়ে কেনেন বলো তো? জানো তোমরা? ঠিক বলেছ, টাকা। টাকা তোমরা সবাই দেখেছো, তাই না? কিন্তু পয়সা অনেকে দেখোনি। চলো, আমার কাছে কিছু সংগ্রহ আছে, তোমাদেরকে দেখাই। দেখো, এগুলি সব কয়েন। এগুলি ধাতুর তৈরি, তাই এগুলিকে ধাতু মুদ্রা বলা হয়। এগুলিকে বলে নোট। এগুলি কাগজের তৈরি, তাই এগুলিকে বলে পত্র মুদ্রা। টাকা তোমরা সবাই দেখেছো, কিন্তু অনেকেই আছো যারা পয়সা দেখোনি, বিশেষ করে এই সমস্ত পুরানো পয়সাগুলো, অনেক দিন আগের পয়সা। তো দেখো, এইটা হচ্ছে 1 পয়সা। আমরা বলি না 100 পয়সায় 1 টাকা, 100 পয়সা সমান 1 টাকা। তাহলে দেখো, এইরকম 100টা 1 পয়সা দিলে তবেই 1 টাকা হয়। দেখছো, এটা 1 পয়সা, এটা 2 পয়সা, এটাও 2 পয়সা, এটা 3 পয়সা, এটা 5 পয়সা, এটাও 5 পয়সা, এটা 10 পয়সা, এটাও 10 পয়সা। এটাও 10 পয়সা, এটা আবার একটু বড় ধরনের, দেখছো, বড় আকারে। এটাও 10 পয়সা, এটা ছোট্ট 10 পয়সা। বিভিন্ন সময়ে দেখছো পয়সাগুলির আকার কেমন পরিবর্তন হয়েছে। এটা 20 পয়সা, এটাও 20 পয়সা, এটার থেকে এটা আবার আলাদা কেমন। এটা 25 পয়সা। 25 পয়সাকে সিকি বলে, তোমরা আগেই জেনেছো। 4টে 25 পয়সায় 1 টাকা, 4টে সিকিতে 1 টাকা। এটা অদ্রনীল ভাই বলো, এটা? হ্যাঁ ঠিক, এটা 50 পয়সা। 50 পয়সাকে কি বলে? আধুলি বলে। দুটো 50 পয়সায় 1 টাকা হয়। এই যে 1 পয়সা থেকে 50 পয়সা দেখছো, এগুলি দিয়ে তুমি কিন্তু আর বাজারে কোনো জিনিস কিনতে পারবে না, কেননা এই রকম মূল্যের কোনো জিনিসই আর বাজারে পাওয়া যায় না। এটা অনেক দিন আগের 1 টাকা, 1947 সালের, যখন আমাদের দেশ স্বাধীন হয়েছিল তখনের টাকা। এইখানে যে 1 টাকাটা দেখছো, এটা 1950 সালের, মানে স্বাধীনতার পরের বছরে। এটা 2 টাকা, এটা 5 টাকা, এটা 10 টাকা। এই 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা দিয়ে বাজারে জিনিস কেনা যায়, মানে এই মূল্যের জিনিস বাজারে পাওয়া যায়। কিন্তু এই পয়সা দিয়ে কোনো জিনিস বাজারে কিনতে পাওয়া যায় না এখন আর। আগে পাওয়া যেত, কিন্তু এখন আর পাওয়া যায় না। আচ্ছা, এই টাকা আর পয়সাকে কি বলে বলো তো? অনিশা বোন, বলো। ঠিক বলেছ, এই টাকা আর পয়সাকে বলে মুদ্রা। আমাদের দেশের মুদ্রার নাম হলো টাকা ও পয়সা। টাকা ও পয়সা লেখার ক্ষেত্রে টাকার পরে দশমিক বিন্দু বসিয়ে টাকায় প্রকাশ করা হয়। আচ্ছা, এই পদ্ধতিটার নাম কে বলতে পারবে? রাজদীপ ভাই? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এই পদ্ধতিটার নাম দশমিক মুদ্রা পদ্ধতি। যেমন দেখো, 25 টাকা 75 পয়সাকে বিন্দুর সাহায্যে প্রকাশ করলে হবে 25.75 টাকা।
এটাই হলো দশমিক মুদ্রা পদ্ধতি। আজকের পাঠ দশমিক মুদ্রা পদ্ধতি। এককের ডান দিকের স্থানগুলি মনে আছে তো? দশমিক সংখ্যাকে কিভাবে পড়তে হয় আর একবার মনে করে নাও। 2.25, 113.04। এখানে দশমিক বিন্দুর পরে দুটি স্থান লিখেছি, দশাংশ ও শতাংশ, কেননা পয়সাকে টাকায় পরিণত করার সময় কেবলমাত্র দশাংশ ও শতাংশ ব্যবহার করা হয়। আগের দিন তোমরা দশমিক ভগ্নাংশ সংখ্যাকে 10, 100, 1000 দিয়ে গুণ ভাগ করেছো, তাই তো? দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে। দেখো, দশমিক 2কে 100 দিয়ে গুণ করছি। এখানে দেখো একটা অঙ্ক আছে, দুটো শূন্য আছে, দশমিক বিন্দু ডান দিকে সরবে, তাই তো? দুটো অঙ্ক ডান দিকে সরবে, তাহলে আছে একটা অঙ্ক। তাহলে আমাকে কি করতে হবে সুপ্রতীক ভাই, বলো? হ্যাঁ, ঠিক, 2-এর ডান দিকে একটা শূন্য নিয়ে নিতে হবে। তারপর দশমিক বিন্দুটা এইখানে যাবে, তাই তো? এইখানে ছিল, এখান থেকে এইখানে যাবে। তো দেখো, এই যে 0.7, এটাকে বলছি 0.7, আর এই যে একটা সংখ্যা নিলাম এটাকে বলছি 7। এটা হলো দশমিক সংখ্যা আর এটা হলো পূর্ণ সংখ্যা, তাই তো? পূর্ণ সংখ্যায় আমরা দশমিক বিন্দু আমরা মনে করে নিও, এটাকে বলে অলিখিত দশমিক বিন্দু। মানে পূর্ণ সংখ্যায় দশমিক বিন্দু ডান দিকে থাকে। এই দশমিক বিন্দুটা আমরা কখন বসাই? যখন দশমিক সংখ্যার কোনো যোগ বিয়োগ করি তখনই আমরা এই পূর্ণ সংখ্যার ডান দিকে দশমিক বিন্দু বসাই, নচেত নয়। যদি তোমাকে বলা হয় যে 7 দিয়ে 6.25কে যোগ বা বিয়োগ করো, তখনই তুমি এরকম বসিয়েছো কিনা, আগে করেছো, তাই তো? দশমিকের পর দুটো শূন্য বসিয়েছো, এরকম, ঠিক তো? ঠিক, এখানেও তাই। যখন এরকম পূর্ণ সংখ্যা হয়ে যায় আমরা দশমিক বিন্দুটা বসাই না, এখানেও তাই করব। আর একটা দেখো, 0.02 গুণিত 100 কত ঘর সরবে ঐশী, বল? ঠিক, ডান দিকে 2 ঘর, তার মানে এইখানে আছে দশমিক বিন্দুটা, এখানে হয়ে যাবে 0। এইবার দেখো, আমরা পূর্ণ সংখ্যাকে 100 দিয়ে ভাগ করব। পূর্ণ সংখ্যাকে 100 দিয়ে ভাগ করব কিরকম দেখো, এই যেমন 2 ভাজিত 100, দুটো শূন্য আছে। একটু আগেই আলোচনা করলাম যে পূর্ণ সংখ্যায় দশমিক বিন্দু কোন দিকে থাকে? ডান দিকে। তো মনে করে নাও যে দশমিক বিন্দুটা এইখানে আছে, দেবে না কেউ, তোমাদেরকে বোঝানোর জন্য আমি এখানে লিখেছি দশমিক বিন্দুটা এইখানে আছে। তাহলে কোন দিকে কতবার সরবে শ্রাবণ ভাই, বলো? হ্যাঁ, ঠিক, বাম দিকে একটা শূন্য নিতে হবে, ঠিক বলেছো। তাহলে 2 লিখলাম, তার বাম দিকে একটা শূন্য দিলাম, তারপর দশমিক বিন্দু আছে এইখানে, সরে যাচ্ছে কোথায়? এইখানে 2 ঘর সরে চলে এলো, ঠিক আছে? তাহলে এই দিকে দশমিক বিন্দুটা দেব না, আমি ভেবে নেব দশমিক বিন্দু এইখানে আছে, এইরকম 2 ঘর সরে এলো, এখানে ছিল, এখান থেকে 2 ঘর সরে এলো, ঠিক আছে? আর একটা দেখে নাও, 25 ভাজিত 100 সমান, ঠিক আগেরটার মতো মনে করে নাও, এইখানে দশমিক বিন্দু আছে, তাহলে দুটো শূন্য আছে, কোন দিকে সরবে প্রত্যুষ ভাই? ঠিক, বাম দিকে 2 ঘর, তাহলে 0.25। টাকাকে পয়সায় প্রকাশ কিভাবে করতে হয় দেখো। টাকাকে পয়সায় পরিণত করতে হলে 100 দিয়ে গুণ করতে হবে। 0.2 টাকা সমান 20 পয়সা। কিভাবে হলো? 0.2 টাকা গুণিত 100, দুটো শূন্য আছে, তাই দশমিক বিন্দু ডান দিকে 2 ঘর সরে যাবে। তাহলে দেখো, একটা ঘর আছে, আমি আর একটা ঘর নিয়ে নিলাম,
তাহলে ডান দিকে চলে গেল দশমিক বিন্দু, তাই তো? তাহলে 0.2 টাকা সমান 20 পয়সা। তারপর দেখো 0.02 টাকা সমান 2 পয়সা। দেখো 0.02 টাকা গুণিত 100, 100 দিয়ে গুণ করছো, দুটো শূন্য আছে, দশমিক বিন্দু ডান দিকে 2 ঘর সরে যাবে। দেখো এইখানে ছিল, এইখানে চলে এলো, ঠিক আছে? তাহলে 0.02 টাকা সমান 2 পয়সা। তারপরে দেখো 7.35 টাকা সমান 735 পয়সা। 7.35 টাকা গুণিত 100 সমান 735 কিভাবে হলো? না, এই যে দশমিক বিন্দুটা 2 ঘর ডান দিকে সরে যাবে, দুটো শূন্য আছে, 2 ঘর ডান দিকে সরে যাবে, তাহলে কত হলো? 735 পয়সা। 7.35 টাকা সমান 735 পয়সা। আচ্ছা, তোমরা তো কেউ জিজ্ঞাসা করলে না যে এখানে টাকা আছে, এখানে পয়সা হচ্ছে কেন, এককটা পয়সা লিখছি কেন? কেউ বলতে পারবে? কি পারবে না? এখানে এককটা দেখো টাকা আছে, আর এখানে যখন সমান দিয়ে এককটা লিখছি পয়সা লিখছি। কে বলবে? আদৃত ভাই? হ্যাঁ, ঠিক বলেছো, 100 দিয়ে গুণ করছি বলে। ঠিক, এখানে বলাই আছে দেখো, টাকাকে পয়সায় পরিণত করতে হলে 100 দিয়ে গুণ করতে হবে। টাকাকে যখনই তুমি 100 দিয়ে গুণ করবে তখনই সেই এককটা পয়সা হয়ে যাবে। এটা ভালো করে মনে রাখবে। দেখো ছোট্ট করে আমি লিখে দিচ্ছি, টাকা গুণিত 100 সমান পয়সা। টাকার সাথে 100 গুণ করলেই পয়সা হয়ে যাবে, এককটা পয়সা হয়ে যাবে। ঠিক আছে, এটা মনে রাখবে সবাই। কি সবাই বুঝতে পারলে তো? ঠিক আছে, এবার কেমন বুঝেছো আমি দেখব। 0.7 টাকা সমান কত পয়সা? কে বলবে? ঋদ্ধিমান ভাই, তুমি বলো। ঠিক, 0.7 টাকা সমান 70 পয়সা। কিভাবে হলো বন্ধুদের একটু বলে দাও। হ্যাঁ ঠিক, দশমিক বিন্দু 2 ঘর ডান দিকে সরবে। একটা অঙ্ক আছে আর একটা অঙ্ক নিয়ে নিলাম, তাহলে দুটো ঘর হয়ে গেল, ডান দিকে দশমিক বিন্দু সরে গেল। ঠিক, 1.1 টাকা সমান কত পয়সা? ঐশিকি বোন, তুমি বলো। 101 পয়সা না? ঠিক করে দেখো, ভালো করে দেখো, দশমিক বিন্দু কত ঘর সরবে? দশমিকের পর এখানে কটা ঘর আছে? একটা, তাহলে আর একটা ঘর কি করব? হ্যাঁ ঠিক, আর একটা ঘরের জন্য আমি একটা শূন্য নিয়ে নেবো। তাহলে 1 লিখলাম, 1 লিখলাম, শূন্য লিখলাম, দশমিক বিন্দু এইখানে আছে, সরে গেল এইখানে, তাই তো? তাহলে দুটো ঘর হয়ে গেল। 1.1 টাকা সমান 110 পয়সা। বুঝতে পেরেছো? ঠিক, $3.15 টাকা সমান কত পয়সা? কে বলবে এটা? শ্রাবণ ভাই, তুমি বলো। হ্যাঁ ঠিক বলেছো, দশমিক বিন্দু ডান দিকে 2 ঘর সরে যাবে, তাহলে এটা কত হবে? 315 পয়সা, তাই তো? বাহ, খুব ভালো। এইবার দেখো পয়সাকে কিভাবে টাকায় প্রকাশ করতে হয়। পয়সাকে টাকায় পরিণত করতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে। 1 পয়সা সমান 0.01 টাকা। কি করে হলো? দেখো 1 পয়সাকে 100 দিয়ে ভাগ করা হচ্ছে, একের পর দুটো শূন্য আছে, তার মানে দশমিক বিন্দু কোন দিকে সরবে? বাম দিকে 2 ঘর সরবে, তাই তো? একটু আগেই বললাম
যে পূর্ণ সংখ্যায় অলিখিত দশমিক বিন্দুটি ডান দিকে থাকে, তাই তো? তাহলে এইখানে আছে মনে করো দশমিক বিন্দুটা, আর এখানে একটাই অঙ্ক আছে, তাহলে কি করব, বাম দিকে আর একটা শূন্য নিয়ে নেব। দেখো একটাই অঙ্ক আছে, তার বাম দিকে একটা শূন্য নিয়েছি, তারপর দশমিক বিন্দু বসিয়েছি, তাই তো? আর এখানে লিখবো না বিন্দুটা, মনে করে নেবো যে দশমিক বিন্দুটা এখানে আছে, ঠিক আছে? তারপর দেখো 66 পয়সা সমান 0.66 টাকা। 66 পয়সা ভাজিত 100, দুটো শূন্য আছে, এখান থেকে এখানে চলে এলো, তাহলে 0.66 টাকা, ঠিক আছে? তারপরে দেখো 325 পয়সা সমান 3.25 টাকা। 325 পয়সাকে 100 দিয়ে ভাগ করছি, দেখো দশমিক বিন্দু আছে কোথায়, এইখানে 2 ঘর বাম দিকে আসছে, তাহলে এইখান থেকে এইখানে চলে এলো বাম দিকে, তাই তো? তাহলে 325 পয়সা সমান 3.25 টাকা। আগের মতো জিজ্ঞাসা করি তোমাদের, যে এখানে পয়সা আছে আর এখানে টাকা লিখছি কেন? ঋতুশ্রী বোন বলো। ঠিক, পয়সাকে 100 দিয়ে ভাগ করছি বলে একক টাকা হয়ে যাচ্ছে, একদম ঠিক। তাহলে এখানে এটা মনে রাখবে যে পয়সা, সবাই মনে রাখবে, পয়সা ভাজিত 100, যখনই পয়সার সঙ্গে 100 ভাগ করবে তখনই তার এককটা হয়ে যাবে টাকা, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদেরকে জিজ্ঞাসা করব, 8 পয়সা সমান কত টাকা? অভিক ভাই দাঁড়াও, বলো 8 পয়সা সমান, হ্যাঁ এখানে এখানে ভেবে নাও, দশমিক বিন্দুটা এখানে আছে, এবার বলো। ঠিক, 8 পয়সা সমান 0.08 টাকা। কিভাবে হলো বন্ধুদের বলে দাও। হ্যাঁ, 100 দিয়ে ভাগ করছো, তাই দশমিক বিন্দু 2 ঘর বাম দিকে সরবে, একটা অঙ্ক আছে তাই বাম দিকে সরছে বলে বাম দিকে আর একটা শূন্য নিয়েছি, তাহলে দুটো ঘর হয়ে গেল, তারপর দশমিক বিন্দু বসেছে, তাই তো? ঠিক, বাহ। 15 পয়সা সমান কত টাকা? অংশিকা বোন বলো। বাহ, 0.15 টাকা, তাই তো? দেখো দশমিকের পরের সংখ্যাগুলো যখন আমরা পড়বো এক একটা অঙ্ক হিসেবে পড়বো, ঠিক আছে? 0.15 টাকা, 0.15 টাকা বলছি না কিন্তু, 0.15 টাকা, ঠিক আছে? $303 পয়সা সমান কত টাকা? অন্বেষা বোন বলো। বাহ, খুব ভালো। দশমিক বিন্দু এইখানে আছে মনে করো, 2 ঘর বাম দিকে এলো, তাহলে 303 পয়সা সমান 3 দশমিক, তারপর হ্যাঁ 0.3 টাকা। বাহ,